এবার যে খবরের দিকে নজর দেব, বাংলার এসআইআর এ আগামীকালই খসড়া তালিকা। আপনারা জানেন কাল বিকেল 4টের মধ্যে চূড়ান্ত খসড়া তৈরি। 294 বিধানসভা কেন্দ্রের বুথ ধরে ধরে লিস্ট প্রকাশ, বুথ ভিত্তিক খসড়া তালিকা ডাউনলোড করা হচ্ছে, ডাউনলোড করে ছাপানো হচ্ছে খসড়া তালিকা। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, যখন আমি এখন তোমার সঙ্গে কথা বলছি আর হাতে 24টা ঘন্টা সময়, তারপরেই ফাইনাল খসড়া তালিকা, কিভাবে চলছে কাজ জোর কদমে? সোমরাজ অডিবল নয়, সোমরাজের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব আবারও। বাংলার এসআইআর এ আগামীকালই খসড়া তালিকা, কাল বিকেল 4টের মধ্যে চূড়ান্ত খসড়া তৈরি। 294 বিধানসভা কেন্দ্রের বুথ ধরে ধরে লিস্ট প্রকাশ। আরো একবার চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, ইতিমধ্যে বিধানসভা ভিত্তিক খসড়া তালিকা প্রকাশের আগে যে প্রস্তুতি, বিধানসভা ভিত্তিক খসড়া তালিকা প্রকাশের আগে যে প্রস্তুতি অর্থাৎ যে ছাপানোর কাজ, সেই ছাপানোর কাজ শুরু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামীকাল বিকেল 4টের মধ্যেই রাজ্যের 294টি বিধানসভার তালিকা প্রস্তুত করা হয়ে যাবে এবং তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশ এলেই আনুষ্ঠানিকভাবে খসড়া তালিকা প্রকাশ করা হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। আজ থেকেই সেই কাজ শুরু হয়েছে। বিধানসভা ভিত্তিক খসড়া তালিকা প্রকাশের আগে যে ডাউনলোড করা, সেই ডাউনলোড করার কাজ চলছে। ইতিমধ্যেই কোচবিহার জেলার একটি বিধানসভা বাদে বাকি প্রত্যেকটি বিধানসভার তালিকা ডাউনলোড হয়েছে এবং সেখানে ছাপানোর কাজ চলছে। কোচবিহারের পর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি অর্থাৎ উত্তর থেকে করতে করতে একদম কলকাতার দিকে এসে পৌঁছাবে। যেভাবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে তালিকা দেওয়া হচ্ছে, আপলোড করা হচ্ছে, সেই অনুযায়ী ছাপানোর কাজ চলছে। তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য যে অ্যাপস রয়েছে অর্থাৎ বিএলও অ্যাপ, সেই বিএলও অ্যাপে ইতিমধ্যেই সেই খসড়া তালিকা দেখাও যাচ্ছে। অর্থাৎ যারা বিএলও রয়েছেন তারা কিন্তু সেই তালিকা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তাদের অ্যাপসে। কাদের নাম রয়েছে, কাদের নাম নেই, সেই তালিকা কিন্তু বিএলওরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বলেই কমিশন সূত্রে খবর। ফলত যেটা কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, গত শনিবার পর্যন্ত যে সংখ্যা ছিল অর্থাৎ 58 লক্ষেরও বেশি নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা, সেই সংখ্যাই আপাতত থাকছে। অবশ্যই আজকে সন্ধ্যের পর আরো স্পষ্ট হবে যে ঠিক কত নাম খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে। যদিও পরবর্তী ক্ষেত্রে তাদের শুনানিতে আসার সুযোগ রয়েছে। তুমি জানো ইতিমধ্যেই কমিশনের তরফে মৃত ভোটারদের তালিকা, শিফটেড ভোটারদের তালিকা, আনট্রেসেবল বা যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেই তালিকা, এবং তার সাথে যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি সেই তালিকা, চার তালিকাও টাঙিয়ে দেওয়া হবে। সেই তালিকাও কিন্তু বিএলও অ্যাপসে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট বুথের বুথ লেভেল অফিসাররা। বুথ ধরে ধরে তালিকা প্রকাশ হবে, বিধানসভা ধরে ধরেও তালিকা প্রকাশ হবে। ইতিমধ্যেই সেই কাজ শুরু করছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। যেটা সিও দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামীকাল বিকেল 4টের মধ্যেই রাজ্যের এই তালিকা প্রস্তুত হয়ে যাবে। তারপর জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশ এলেই সেই তালিকা প্রকাশ করবে আনুষ্ঠানিকভাবে। সাথে আর 24টা ঘন্টা সময়, বাংলা এসআইআর এ আগামীকালই খসড়া ভোটার তালিকা। আর এই খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই ফের আত্মহত্যার ঘটনা। এসআইআর আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যা বৃদ্ধের অভিযোগ এমনটাই। কেন? কারণ পদবিতে ভুল থাকায় মানসিক চাপে বৃদ্ধ। বেশ কয়েকবার তিনি পঞ্চায়েত সদস্যের কাছেও যান। শনিবার জমিতে কাজের সময় বিষ খেয়ে আত্মহত্যা। বিস্তারিত জানি কি চলছিল তার মনে, কি বলছে পরিবার। প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, বহরমপুরের শাহজাদপুরের জালালউদ্দিন শেখ, তার যে ভোটার তালিকায় যে নাম ছিল সেই জায়গাতে তার যে পদবি সেই বানান কিন্তু ভুল ছিল এবং সেই নিয়ে সে আতঙ্কে ছিল। তারপর সেই ফর্মের এনুমারেশন ফর্ম জমা দিলেও তারপর আধার কার্ড এবং ভোটার কার্ড সে হারিয়ে ফেলে। এরপরে কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিপর্যস্ত হয়ে পড়ে। বেশ কয়েকবার পঞ্চায়েত সদস্য থেকে ভোটারের যারা বিএলও রয়েছেন তাদের বাড়িতেও গিয়েছিল। তারপর কোনো সদুত্তর না পেয়ে যে চাষের জমিতে, শনিবার চাষের জমিতে যায়, সেখানেই কীটনাশক খায় এবং গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে সে রাত্রেবেলায় কিন্তু মারা যায়। এবং পরিবারের দাবি যে এই এসআইআর এর আতঙ্কের জন্যই কিন্তু সে মারা গিয়েছে, যেহেতু তার পদবিটা ভুল ছিল এবং তারপর আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোরই যেহেতু কোনো রকমভাবে জেরক্স ছিল না, তাই নিয়ে প্রচণ্ডভাবে আতঙ্কিত হয়ে পড়েছিল এবং বারে বারেই কিন্তু সেই কথা সে পরিবারের লোককে এবং পঞ্চায়েত সদস্যকে জানিয়েছিল। এবং পরিবারের লোকদের অভিযোগ যে এই নিয়ে তারা বিডিও অফিস থেকে
থেকে পঞ্চায়েত দপ্তর থেকে সমস্ত জায়গায় গিয়েছে, কিন্তু কোনো সদুত্তর পায়নি। তারপরে কিন্তু সেই আতঙ্কে সে কীটনাশক খায় এবং এই নিয়ে মুর্শিদাবাদে তোমার মোট 6 জন কিন্তু আত্মহত্যার ঘটনা ঘটলো এই এসআইয়ের আতঙ্ক নিয়ে। বেশ, ওকে বলতাম, আজকে বললাম, আবার একদিন পরে আবার এসে হাজির হতো। মানে ও বয়স্ক লোক তো, মানে কনফিউশন সবসময়তে থাকতো, বুঝতে পারলেন তো। আবার এসে আবার বলতো, 10 মিনিট 20 মিনিট করে আমার কাছে এসে বসে যেত। হ্যাঁ, ফর্ম উনি জমা দিয়ে দিয়েছেন, কিন্তু আমি ওকে সান্ত্বনা দিয়েছি যে তোমার এতে ভয়ের কোনো কারণ নেই। মানসিকভাবে মানে একদম ভেঙে গিয়েছিল। কিছুদিন থেকে ওর একটা এসআইয়ের একটা আতঙ্ক থাকার ফলে ও কাগজপত্র নিয়ে ইধার উধার ছুটে বেড়াতে বেড়াতে ওর ভোটার কার্ডটা আর আধার কার্ডটা হারিয়ে যাওয়ার পরে আরও ওর একটা চিন্তা ঢুকে গেছে। হঠাৎ করে গত পরশু দিনকে বিষ খেলে বলছে, না আমি বিষ খেয়ে ফেলে দিয়েছি, আমি এসআইয়ের আতঙ্কে। নামের একটু ভুল ছিল। এবার দেখুন আপনাদের দেখাই সরোজ মাঝি, তার এপিক, সেখানে তার বয়স কি দেখা যাচ্ছে 63 বছর। এবার তার যে দুই ছেলের নাম লক্ষ্মী মাঝি, সাগর মাঝি, সেখানে কি দেখা যাচ্ছে এক ছেলের বয়স 59 আরেক ছেলের বয়স হচ্ছে 58। তাহলে কি দাঁড়াচ্ছে, সরোজ মাঝি তিনি 5 বছর বয়সেই বাবা হয়ে গিয়েছেন। ভাবতে পারছেন গন্ডগোলটা ঠিক কোন জায়গায়? 5 বছর বয়সেই নাকি 2 ছেলের বাবা। নির্বাচন কমিশনের নথিতে চক্ষু চড়ক গাছ। মঙ্গলকোটের 175 নম্বর বুথের ঘটনা। এসআইআর ফর্মে সরোজ মাঝির বয়স আপনাদের দেখালাম 63 আর 2 ছেলের বয়স যথাক্রমে 58 এবং 59। কি করে হয় কথা বলবো, প্রতিনিধি রণদেব রয়েছেন সঙ্গে। রণদেব, এমন সিচুয়েশন তৈরি হয়েছে যে কোনটা আসল কোনটা নকল কিছুই পার্থক্য করা যাচ্ছে না। হ্যাঁ, একদমই ঠিক। কে আসল বলছে আর কে নকল বলছে সেটা কিন্তু সমস্যার সমাধান করে দিয়েছে এনুমারেশন ফর্ম। এসআইআর যে ফর্ম যখন পূরণ করা হয়েছিল, সেই ফর্ম পূরণের পর যখন বিএলও এখান থেকে যখন মঙ্গলকোটে যখন জমা পড়ে এবং সেখানে যখন ডিজিটাইজ করতে যায়, সেখানে লজিক্যাল এরর প্রসেসে গিয়ে ধরা পড়ে যে বাবার বয়স হচ্ছে 63 এবং ছেলের বয়স 58 এবং আরেক ছেলের বয়স 59। 5 বছর বয়সে বাবা হওয়ার নজির রেখে নির্বাচন কমিশনের নথি কিন্তু বলতে চাইছে এবং সেখানেই প্রশাসন নড়েচড়ে বসেছে এবং সঙ্গে সঙ্গে বিএলওকে, সংশ্লিষ্ট 175 নম্বর বুথের বিএলওকে সরেজমিনে তদন্তে ফের পাঠানো হয় ওই বাড়িতে সাগর মাঝি এবং লক্ষ্মী মাঝির কাছে। এবং সেখানে বলা হয় যে তোমার বাবার যদি বয়স এই 63 হয়, তোমাদের বয়স 58 এবং 59 কি করে সম্ভব? তখন ওরা কিন্তু পরিষ্কার বলে ফেলে যে এটার মধ্যে আমাদের গলমিল আছে এবং এই বাবা আমাদের পাতানো। কিন্তু এই মুহূর্তে যে নির্বাচন কমিশনের যে নিয়ম নীতি, সেখানে লজিক্যাল এররে যখনই ধরা পড়েছে তখনই তাকে শুনানির জন্য সুপারিশ করেছে বিএলও। এবং এই মুহূর্তে আমরাও সেখানে গিয়েছিলাম, নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে পরিষ্কার বলছে যে হ্যাঁ আমার বা পালিত পিতা। কিন্তু সরোজ মাঝি বলছে আমার 2 ছেলে, সেই 2 ছেলে কিন্তু আলাদা, এই 2 ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এরা আমার যে নথির সুযোগ পেয়ে নিয়ে সেখানে নির্বাচন কমিশনে জমা দিয়ে ভোটার কার্ড তৈরি করেছে এবং কি করে তৈরি হয়েছে তাও আমি জানি না। এদের সাথে কোনো সম্পর্ক নেই, এই নাম বাদ দিয়ে দেন। আমি আর কোনো ছেলে চাই না, আমার 2 ছেলেই সমর্থ আছে এবং সেটাই আমাদের বাস্তব। গ্রামবাসীরাও একই কথা বলছে। কিন্তু লক্ষ্মী মাঝির স্ত্রী রাজশ্রী মাঝি পরিষ্কার বলছে যে আমরা যে রাজশাহী জেলার ধরমপুর এলাকায় ছিলাম এবং 2000 সালের আগে আমরা তারা খেয়ে এই ভারতে আশ্রয় নিয়েছিলাম আজিমগঞ্জের কাছে একটি গ্রামে। সেখান থেকে আমরা 2006 সালে মঙ্গলকোটের শীতল গ্রামের এই 175 নম্বর বুথে আসেন এবং এখানেই গ্রামবাসীরা সেই সময় তখন যে নেতৃত্ব ছিল শাসক দলের, তারাই ওদের ভোটার কার্ড তৈরি করে দিয়েছে এবং সেই ভোটার কার্ড অনুসারে ওরা জমিও কিনেছে, বাড়িও করেছে এবং সেখানেই তারা বসবাস করছে। এই মুহূর্তে বলছে, আমি সত্যি বলছি, আমি বাংলাদেশি এবং আমার স্বামী বাংলাদেশে, আমার ভাসুর বাংলাদেশি এবং আমার ভাসুরের স্ত্রীও বাংলাদেশি। আমাদেরকে যদি তাড়িয়ে দেওয়া হয় তার থেকে আমাদেরকে মেরে ফেলুন, এই কাতর বিনতি করছে প্রশাসনের কাছে। কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু জানিয়েছেন লজিক্যাল এররে যেহেতু এসে গেছে, সেই কারণে ওদেরকে শুনানিতে নিয়ে তারপরে নির্বাচন কমিশনের নিয়ম নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রুমেলা, বেশ। উনি কি আসল বাবা? না, আসল বাবা না। কিরকম বাবা হন উনি? পাতানো বাবা। তাহলে আপনাদের আসল বাবা কি নাম?
আসল বাবা আমাদের ছিল রামপদ মাঝি। তিনি কোথায় এখন? মারা গেছে তো। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশে। তো এইখানে কিভাবে এলেন? বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতাম, তারপরে এখানে কাজে এসে পার্টি থেকে বললো যে ভোটার হবে। কোন পার্টি থেকে? তখন শিপন পার্টি ছিল। আপনার কয় ছেলে? 2 ছেলে। কি নাম? সুজিত মাঝা, অনুপ মাঝা। এই 4-5 বছরের মানে পার্থক্য বাবার ছেলের বয়সে। স্যার ওটা তো আমি তার নিজে করি না স্যার। আপনাদের এই ভোটার তালিকায় এরকম নাম কেন উঠলো এত বয়সে কম বাবা ছেলের সঙ্গে? কি জানি স্যার, সেটা বলতে পারবো না স্যার, আমি তো মূর্খ লোক। আমাদের যে লজিক্যাল এরারের যে চেকিং হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, তাতে এই জিনিসটা এসেছে এবং বিএলও বারবার এনকোয়ারিও করেছেন। তিনি এটা ধরেছিলেন, বিএলও এনকোয়ারি করতে গিয়ে এটা যখন দেখতে পেয়েছেন তখনই বিএলও এদের প্রজেনি ম্যাপিংটাকে ক্যান্সেল করে নো প্রজেনি ম্যাপিং করে ফর্ম জমা নিয়েছেন। এদেরকে হিয়ারিং এ ডাকা হবে। যদি অভিযোগ সত্যি হয় তাহলে ওদের নাম ভোটার তালিকায় থাকবে না।